অন্ধকারের মধ্যে একবার ভালো করে চোখ বুলিয়ে নিল তনয়া। তার পকেটে মোবাইলটা তখনও বেজে চলেছে, ভাইব্রেট মোডে রয়েছে তাই রক্ষে। এখানে ঢোকার আগে মোবাইলটাকে ভাইব্রেট মোডে রেখেছিল বুদ্ধি করে, না হলে এতক্ষণে ধরা পড়ে যেত। ভালো করে সামনের ছোট্ট ভাঙা জানালার মধ্যে উঁকি মেরে ভেতরের দিকে তাকিয়ে দেখল তনয়া। দুটো লোক একটা চেয়ারের উপর বসে আছে। চেয়ারগুলোর অবস্থা খুব একটা ভালো নয়। একপাশে কতগুলো লোক লম্বা টেবিলের ওপর সাদা সাদা গুঁড়োর মতো ড্রাগসগুলোকে একটা ছোট্ট প্যাকেটের মধ্যে ভরছে। তারপর সেই প্যাকেটটা আবার ভরে ফেলছে ডাই করে রাখা টমেটোর বস্তাগুলোর ভেতরে। ছোট্ট ক্যামেরাটা বের করে অন্ধকারের মধ্যেই কোনো রকমে দুটো ছবি তুলে ফেলল তনয়া। তারপর পকেটে রাখা মোবাইলটাকে বের করল। অনেকক্ষণ থেকে ফোন করছে ইন্সপেক্টর অভিনব গাঙ্গুলি। এখন ফোনটাকে ধরে চারপাশে দেখে নিয়ে ছোট্ট জায়গাটায় নিচু হয়ে বসে পড়ল তনয়া। তনয়া ফোনটা রিসিভ করে আস্তে আস্তে বলল, স্যার, একটা ভালো লিড পেয়েছি। আমি এখন ওদের আস্তানাতেই আছি। এখানে ওরা কোকেইন, হেরোইনের মতো নিষিদ্ধ ড্রাগ এই সব কিছুই মজুত করে রেখেছে। এটা মনে হয় ওদের গোডাউন, আর এখান থেকেই বোধহয় সব জায়গায় ড্রাগ সাপ্লাই হয়। অপর প্রান্ত থেকে উত্তেজিত গলায় অভিনব বলল, এতটা রিস্ক নেওয়া মোটেই ঠিক হচ্ছে না তনয়া। তুমি যে ইনফরমেশনগুলো আমায় দেবে বলেছিলে সেটা আমায় দাও, তাহলেই হবে। বাকিটা বরং আমরাই দেখে নেব। তুমি ওখান থেকে এক্ষুনি বেরিয়ে পড়ো। তুমি এভাবে এতটা রিস্ক নেবে জানলে তোমায় আমি কখনোই এই কাজে পাঠাতাম না। আপনি এই কাজে পাঠাবার আগে থেকেই কিন্তু আমি এই কেসটার পেছনে পড়ে রয়েছি স্যার। যে ইনফরমেশনগুলো বের করেছি তাতে কিন্তু শহরের বেশ কিছু নামি দামি বড় বড় মাথারা এই কেসের সঙ্গে জড়িয়ে রয়েছে। সেটাও কিন্তু ধরা পড়বে। কয়েকটা ছবিও তুলে রেখেছি। যে লোক দুটো এখানে রয়েছে বোধহয় তারাই গোটা জায়গাটা দেখাশোনা করে। তাদের লিডগুলো পেলে আপনার সুবিধে হবে। দেখো তনয়া, তোমাদের ব্যাচে তুমি একজন ব্রাইট স্টুডেন্ট। তোমার ভবিষ্যৎ অনেক উজ্জ্বল। তুমি যদি কোনোভাবে সমস্যায় পড়ো তাহলে কিন্তু সেটা শুধু তোমার পরিবারের নয়, আমাদেরও ক্ষতি। তুমি এর আগেও অনেক বড় বড় কেসে আমাদের সাহায্য করেছো আড়ালে থেকে, তাই আমি চাই না তোমার কোনো ক্ষতি হোক। তনয়া আর কথা বাড়ালো না। পরদিন সকালবেলা ইন্সপেক্টর অভিনব গাঙ্গুলির সঙ্গে দেখা করবে এমন একটা ফিডব্যাক দিয়ে সে ফোনটা কেটে দিল। তারপর ফোনটা পকেটে ঢুকিয়ে ক্যামেরাটা তুলে নিয়ে আরও কয়েকটা ছবি তুলতে যাবে এমন সময় পেছন থেকে কে যেন বলে উঠল, অনেক দিন থেকেই তোকে নজরে রেখেছিলাম। ভাগ্যিস খবর পেয়েছিলাম যে তুই এখানে আসতে পারিস, নাহলে এমন একটা জায়গায় লুকিয়ে লুকিয়ে যে কেউ আমাদের ছবি তুলতে পারে সেটা তো ভাবতেই পারতাম না। কথাটা শুনে চমকে উঠেছিল তনয়া। এবার কিন্তু মুহূর্তের মধ্যে সে নিজের কাজ শেষ করে ফেলে। তার কাঁধের মধ্যে ঝুলে থাকা যে ব্যাগটা রয়েছে, ব্যাগের ভেতর হাত ঢুকিয়ে মুহূর্তের মধ্যে স্প্রিং লাগানো ছুরিটাকে বের করে আনে। তারপর ফটোটা বার করে, পেছনের দিকে ঘুরে সঙ্গে সঙ্গে ছুরিটা চালিয়ে দেয়। কিন্তু এ কি, কোথাও কেউ নেই। আরেকবার মুখটা তুলে দেখতে যাবে তার আগেই তার মাথার ওপর একটা ভারী কিছুর আঘাত এসে পড়ে। একটা আর্তনাদ করে মাটির ওপর লুটিয়ে পড়ে তনয়া। এদিকে শব্দ শুনে ভেতরের লোকগুলো তখন চঞ্চল হয়ে পড়েছে। যে দুজন লোক ছিল তাদের মধ্যে একজন উঠে এসেছে বাইরে। রামুকে দাঁড়ানো দেখে আর তার পাশে পড়ে থাকা মেয়েটাকে দেখে সে বলল, কি ব্যাপার রামুদা, এখানে এই মেয়েটা কোত্থেকে এলো? চোরের বাচ্চাগুলো, তোদের বলেছে না সাবধানে কাজ করবি। আমি যদি সময় মতো না আসতাম তাহলে তোদের ছবি তুলে মেয়েটা এখান থেকে চলে যেত। একবার যদি তোরা কেউ ধরা পড়তিস তাহলে তাহলে তোদের সঙ্গে আমরাও সব কটা ফেঁসে যেতাম। লোকটা ততক্ষণে মেয়েটাকে একাই পাঁজাকোলা করে তুলে নিয়ে বলল, আরে সব দিকে নজর রাখা কি এত সহজ নাকি? আজ ডেলিভারি আছে, অনেক টাকার ডেলিভারির ব্যাপার, তুমি ভালো করেই জানো, তাই ব্যস্ত হয়ে পড়েছিলাম। কিন্তু মেয়েটা এখানে এলো কখন, আর সেটা তুমি কি করে জানলে? পুলিশ আর গুন্ডার মধ্যে একটাই পার্থক্য, বুঝলি? পুলিশ কাজ করে টাকার জন্য, আমরাও কাজ করি টাকার জন্য, কিন্তু পুলিশের হাত পা বাঁধা থাকে, আমাদের না। খবরটা পুলিশেরই একজন দিয়েছিল।
আমার তো মনে হচ্ছে যে ওকে পাঠিয়েছে তার দলের কেউ এই খবরটা আমাদেরই দিয়েছে। ভাগ্যিস খবরটা পেয়ে তার উপর করে এখানে এলাম। আর শোন, মেয়েটাকে কিন্তু মারবি না, অন্য কোথাও বেঁধে রাখ। মেয়েটার কাছে বেশ কিছু ইনফরমেশন রয়েছে, সেগুলো বার করতে হবে। একটা পেন ড্রাইভের কথা আমাকে লোকটা বলেছিল। পেন ড্রাইভের কথা শুনে সামনের লোকটার মুখ শুকিয়ে যায়। সঙ্গে সঙ্গে তনয়ার হাত ব্যাগটা ঘেটে নিয়ে দেখে ফেলে, না সেখানে কিছু নেই। ছোট ক্যামেরাটা একটা আছাড় মেরে ভেঙে ফেলে একপাশে ফেলে দেয়। আরে ভগবানের দিব্যি বস, মাইরি ওর কাছে কিচ্ছু নেই। বোকার মতো কথা বলিস না, ওর কাছে কিছু থাকবে কেন? ওর ইনফরমেশন নিয়ে আমাদের এখানে আসবে, এতটা বোকাও নয় তোদের মতো নাকি ও। তার জন্যই তো বললাম ওকে বেঁধে রাখ। ইনফরমেশন কোথায় আছে সেটা না জানা পর্যন্ত ওকে কিছুতেই মারা যাবে না। কাজকর্ম সেরে আজকে যত তাড়াতাড়ি পারি সেখান থেকে পাত্তারি গুটিয়ে ফেল, কিছু যেন এখানে না থাকে। লোকটার ডাকে আরো দুজন এগিয়ে এলো। তারা মেয়েটাকে তুলে নিয়ে গেল, আর তনয়া এলিয়ে পড়ে রইল তাদের হাতের উপর। মাথার আঘাতের কারণে সে জ্ঞান হারিয়ে ফেলেছে। তারপর তাড়াতাড়ি করে তারা তাদের কাজ সেরে সেখান থেকে পাত্তারি গুটিয়ে ফেলল। কিন্তু ওরা জানতেও পারল না তনয়া এখানে একা আসেনি, তার সঙ্গে আরও কেউ এসেছিল। পাঁচিলের ওপারে বাইরের দিক থেকে সে সমস্ত ব্যাপারটা অল্প অল্প দেখতে পেল। তনয়ার ওপর আঘাতটা আসতেই সে একবার ভেতরে ঢোকার চেষ্টা করেছিল, কিন্তু তারপরে বিপদটা বুঝতে পেরে সে সেখান থেকে অন্ধকারে মিশে দাঁড়িয়ে দেখতে থাকলো সবকিছু। আর বলবেন না দাদা, এই অবস্থা হয়েছে দেশটার, কাউকেই ভরসা করা যায় না। পুলিশ থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই একেবারে উচ্ছন্নে চলে যাচ্ছে। নবীনপুর এলাকাটা এমনিতেই শান্তশিষ্ট। কলকাতা শহর থেকে প্রায় 20 কিলোমিটার দূরে হুগলি জেলার অন্তর্গত একটা জায়গা। নবীনপুর এলাকাটা গঙ্গার পাড়ে, তাই এখানে লোকজনের বসতি যেমন আছে তেমন রয়েছে গঙ্গার সৌন্দর্য। গঙ্গার ধারে একটা চায়ের দোকানের কাছে বসে কথাটা বলছিল লোকটা। এবার তার পাশের বেঞ্চে বসে থাকা একটা লোক বলে উঠল, শুধু কি তাই, নবীনপুর জায়গাটা আগে কত ভালো ছিল, এখন গুন্ডা বদমাইশদের আখড়া হয়ে গেছে। সন্ধ্যার পর গঙ্গার ধারে যে একটু নিশ্চিন্তে ঘোরাফেরা করব সেইটা আর হয় না। ছিনতাইবাজ, চুরি, ডাকাতি এসব লেগেই আছে। এই তো সেদিন সামান্য কটা টাকার জন্য একজনকে ছুরি পর্যন্ত মেরে দিল। ভাগ্যিস লোকটা বেঁচে গিয়েছিল। চায়ের দোকানদার চা ফোটাচ্ছিল। ওই লোকটির কথা শুনে বলল, আরে এই সব কিছুতে তো রামু গুন্ডার হাত রয়েছে, সবাই সব কিছু জানে, অথচ রামুকে ছুতেও পারে না। আর ছুতে পারবে কি করে? রামু গুন্ডার উপরে তো হাত রয়েছে আমাদের এখানকার। আরে চুপ চুপ, এসব নিয়ে আলোচনা করে আমায় বিপদে ফেলবে নাকি? দিনে রাতে এখানে ওখানে যেতে হয়, কখন কে শুনে ফেলবে। তুই জানিস না তোর ওই রামু গুন্ডার লোকেরা সব জায়গায় ছড়িয়ে রয়েছে চর সেজে? কিন্তু আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। ওই ললিত মুখার্জির বাড়িতে এসেছি। আরে উনি আমার পরিচিত। এইখানে এসে শুনলাম কয়েকদিন আগে নাকি দিনে দুপুরে এখানে গঙ্গার পাড়ের রাস্তায় গোলাগুলি হয়েছে। দুই পক্ষের লোকজনও বেশ কিছু জখম হয়েছে। ও তো হামেশাই হয়, রামু গুন্ডার লোক আর ওদিকে ভবা গুন্ডার লোক, এসব নিয়ে আমাদের চলতে হচ্ছে, বুঝলেন? তবে রামু গুন্ডার দলের চেয়ে কিন্তু ভবা গুন্ডার দল ভালো। ও কারণে কাউকে ধমকায় চমকায় না, নিজেদের মতোই কাজ করে। শুনেছি রামু নাকি কি সব ওই কি যেন হেরোইন, কোকেন নামে কি সব ড্রাগ নাকি সাপ্লাই করে। সব কিছু জেনেও আপনারা চুপ করে থাকেন। এখানে পুলিশ নেই? পুলিশ ওদের কিছু বলে না? পুলিশ ওদের চামচা, বুঝলেন? ঝুট ঝামেলা হলে পুলিশ এসে ওদের লোকেদের ধরার পরিবর্তে আশেপাশে লোকেদের ধমক দেয়। রাতের বেলা আমরা বেরিয়েছি কেন এসব ঝামেলার মধ্যে পড়েছি। এসব নিয়ে কতবার চায়ের দোকানও পর্যন্ত বন্ধ করে দিয়েছে। এই নিয়েই আমাদের বাস হচ্ছে।
দুদিনের জন্য এসেছেন, গঙ্গার শোভা দেখুন, ঘুরুন, বেড়ান, তারপর ফিরে যান। এসবের মধ্যে পড়বেন না স্যার। লোকটা এবার উঠে পড়ে, চায়ের দাম মিটিয়ে দিয়ে হাঁটতে হাঁটতে ভাবতে থাকে দোকানদার কথাটা মিথ্যে বলেনি। ললিত মুখার্জির বাড়িতে সে থাকে। ললিত মুখার্জি একসময় এখানকার থানায় উপস্থিত ছিল। রিটায়ার করার পর এখানেই বাড়ি করে থাকতে শুরু করেছে। বাড়িতে ঢুকতেই ললিত মুখার্জিকে দেখা যায় বারান্দার কাছে বসে আছে, হাতে একটা বই। সেই দিকে মন ছিল তার। এবার লোকটাকে অর্থাৎ চক্রবর্তীকে দেখে সে বলে ওঠে, সত্যি করে বলো তো রুদ্র, এখন কি করতে এসেছো এখানে? তোমার মতো একজন লোক এমনি এমনি তো আর কারোর বাড়ি এসে চুপ করে বসে থাকবে না। ব্যাপারটা কি? কিছুই না, ভাবলাম কাজ কাজ আর কাজ, অনেকদিন ছুটি নেওয়া হয়নি, তাই ছুটি নিয়ে আপনার কাছে চলে এলাম। তোমার কথা বিশ্বাস করতে পারছি না। যে লোকটা হিল্লি দিল্লি করে বেড়ায় সবসময়, অকারণে কারোর কাছে পর্যন্ত যায় না, সেই লোকটা হঠাৎ আমার কাছে। আর ওই নকল দাড়িগোপ লাগিয়ে বাইরে বেরোচ্ছ কেন বলো তো? হ্যাঁ, তুমি কি নিজেকে লুকিয়ে রাখতে চাইছো? আপনি রিটায়ার করলেও পুলিশের চোখ কিন্তু আপনার থেকেই গেছে। আপনাকে মিথ্যে বলবো না, দিন কয়েক আগে এখানে একটা ঘটনা ঘটেছে। ব্যাপারটা এখনো বাইরে আসেনি, তবে খুব তাড়াতাড়ি আসতে পারে। এখানকার একজন নিউজ রিপোর্টার মিস তনয়া মুখার্জি এই ঘটনার সঙ্গে জড়িয়ে পড়েছিল। এখানকার থানার অফিসার অভিনব গাঙ্গুলিকে আপনি চেনেন? খুব ভালো করেই চিনি অভিনবকে। আমার আন্ডারে এক সময় কাজ করত। কিন্তু তনয়া মুখার্জির নামটা যেন চেনা চেনা বলে মনে হচ্ছে। উত্তর পাড়ার দিকে থাকে নাকি? হ্যাঁ, তো সেই তনয়া মুখার্জি একটা কেসে অভিনব বাবুর সাথে কাজ করছিল। নবীনপুর এলাকায় একটা বড়সড় ক্রিমিনাল গ্যাং, এরা ড্রাগ সাপ্লাই করা থেকে শুরু করে বিভিন্ন ধরনের পাচার চক্রান্তের পেছনেও এদের হাত রয়েছে। আর তনয়া তাদেরকেই এক্সপোজ করার জন্য তাদের ফলো করছিল। কিন্তু হঠাৎ করেই মেয়েটা নিরুদ্দেশ হয়ে যায়। পুলিশ চেষ্টা করেছিল, কিন্তু ট্রেস করতে পারেনি তনয়াকে। তাছাড়া সে মেয়েটার কাছে নাকি বেশ কিছু ইনফরমেশন আছে। ললিত মুখার্জি এবার একটু চুপ করে থাকে, হাতের বইটা বন্ধ করে রেখে বলে, এসব ব্যাপারে থেকো না রুদ্র। আমি জানি তুমি এই কাজেই এখানে এসেছো, কিন্তু ব্যাপারটা হলো নবীনপুর জায়গাটা ভালো নয়। এখানকার কুখ্যাত গুন্ডা রামু, ওর একটা দল আছে, আর তা বড়ই ভয়ানক। দিনে দুপুরে ওরা মানুষ খুন করে, তারপরে হাসতে হাসতে জেল থেকে বেরিয়ে যায়। ওদের সবার ওপর হাত রয়েছে কিঙ্কর চ্যাটার্জির, এখানকার রাজনৈতিক নেতা। আমি শুধু তনয়ার খোঁজ করতে এসেছি, তার খোঁজ পেলেই এখান থেকে চলে যাব। বাকি কোনো কিছু নিয়ে আমার খুব একটা মাথা ব্যথা নেই। যেটা ভালো হয় করো, তবে কাউকে বিশ্বাস করো না। কিন্তু পুলিশের মধ্যেই ওদের লোক থাকে। অভিনবকে আমি চিনি, সে সৎ অফিসার। তার মধ্যে এসব করাপশন এখনো ঢুকতে পারেনি, কিন্তু বাকিদের ভরসা করা যায় না। কি করবে কিছু ভেবেছো? আপাতত আমি এখানে 7 দিন পরে আসব, সেটা অভিনব বাবুকে খবর পাঠিয়েছি। তিনি ছাড়া আর কেউ জানেন না আমার এই বিষয়ে। আমিও চাইছি না আর কেউ জানুক। আমি ছদ্মবেশে থেকেই সব কিছুর খবর বার করতে চাই। তনয়া মুখার্জির বাড়িতে একবার কথা বলতে যেতে হবে। ললিত মুখার্জি আর কিছু বলে না। সে ভালো করে রুদ্রকে চেনে। রুদ্র তো আর এখন শুধু রুদ্র নয়, তাকে সবাই গোয়েন্দা চক্রবর্তী বলেই জানে। ললিত মুখার্জি এটাও জানে, তার কাছে না এলেও রুদ্র ঠিক অন্য কোথাও আস্তানা গেড়ে ফেলত। আর এটাও শুনেছে যে এই কেসের সমাধান না হওয়া পর্যন্ত রুদ্র কখনোই সামনে আসবে না। তাই সে আর ব্যাপারটা নিয়ে মাথা ঘামালো না। রুদ্রর জন্য গুছিয়ে রাখা ঘরে সে ঢুকে গেল। তারপরেই ললিত মুখার্জি নিজের মোবাইলটা বের করে কাকে যেন ফোন করল। এতগুলো দিন হয়ে গেল, অথচ আমরা এখনো কিছুই করতে পারছি না। মেয়েটার মোবাইলটা যে লোকেশনে লাস্ট ছিল, সেই লোকেশনে গিয়েও তো আমরা কিছুই পেলাম না। সেকেন্ড অফিসার মিস্টার হালদার
তার সাথেই ছিল। সে এবার বলল, আমি তো আগেই বলেছিলাম স্যার, মেয়েটাকে এই ব্যাপারের মধ্যে না ঢোকানোই ঠিক হবে। ওরা তো লোক ভালো নয়। না জানি এতক্ষণে মেয়েটা বেঁচে আছে নাকি মারা গেছে। মেয়েটা যদি মারা গিয়েই থাকে তাহলে কিন্তু এত সহজে ওদের আমি ছাড়বো না। এসব কিছুর পিছনে রামুর হাত রয়েছে, সেটা আমি জানি। কিন্তু সত্যি বলতে কোনো সলিড প্রমাণ ছাড়া তাকে কিছুই করা যাবে না। ওই শালার মাথার উপরে বসে আছে কিঙ্কর, ওইটাকে একবার সরাতে পারলে। আমি বলি কি স্যার, মেয়েটাকে খোঁজা বন্ধ করে অন্য কোনো ব্যাপার নিয়ে আমরা একটু মাথা ঘামাই। যতই ওই মেয়েটাকে নিয়ে নাড়াচাড়া করব ততই আমাদের সমস্যা বাড়বে। তুমি এত ভয় পাও কেন সেটাই তো বুঝতে পারছি না। তুমি তো এখানে আমার অনেক আগে থেকেই আছো, তাহলে? আগে থেকে আছি বলেই তো। হালদারের কথাটা শেষ হওয়ার আগেই বাইরে থেকে যেন কনস্টেবলের কথা শোনা যায়। কারোর সঙ্গে সে কথা বলছে। অভিনবের ইশারায় হালদার বাইরে থেকে দেখে এসে বলে, তনয়া মুখার্জির বাবা এসেছে, আপনার সঙ্গে দেখা করতে চাইছে। আপনার সঙ্গে যে তনয়ার কথা হতো সেটা ওর বাবা কি জানে? অভিনব উত্তর দেয় না। হালদারকে সে বলে, লোকটাকে ভিতরে আসতে বলো। যে লোকটা ঘরে এসে ঢোকে তার বয়স 60 বছরের ওপরে। তার চেহারায় বার্ধক্যের ছাপ স্পষ্ট। সে সামান্য ঝুঁকে হাঁটছে, বেটে খাটো, মাথার সমস্ত চুল সাদা হয়ে গেছে, মুখে খোঁচা খোঁচা সাদা দাড়ি, চোখে দড়ি বাঁধা বেশ অনেক পাওয়ারের চশমা। কোনো রকমের সাহায্য ছাড়াই এক প্রকার নিজের মনের জোরেই সামনের চেয়ারটা টেনে নিয়ে অভিনবের মুখোমুখি এসে বসে সে বলল, স্যার, স্যার আমার মেয়েটার কি হলো? স্যার আমার মেয়েটাকে আর কি আমি দেখতে পাবো না? মেয়েটার বডিটাও যদি একবার দেখতে পেতাম তাহলে তো মনটাকে অন্তত সান্ত্বনা দিতে পারতাম যে মেয়েটা আমার। বাকি কথা শেষ করতে পারে না ভদ্রলোক। তার আগেই তার গলা বুঝে আসে। সে কান্নায় ভেঙে পড়ে। অভিনব কি করবে বুঝতে পারে না। সে নিজেই তনয়াকে এই কাজে লাগিয়েছিল, কিন্তু তনয়া তার কথা না শুনে অনেকগুলো স্টেপ নিয়েছিল। তার জন্যই এমন কিছু একটা হয়েছে। তনয়ার আর কোনো ট্রেসও পাওয়া যায়নি। লাস্ট যে লোকেশনে, অর্থাৎ একটা পরিত্যক্ত কারখানায় তার মোবাইলটা ছিল, সেইখানে গিয়েও দেখা হয়েছে। কোথাও তার কোনো চিহ্ন নেই। পুলিশের লোকেরা রামুর দলের উপর নজর রেখেছে, কিন্তু তাদের থেকেও এখনো কিছু জানা যায়নি। দেখুন, আপনার মনের অবস্থাটা আমি বুঝতে পারছি। পুলিশের তরফ থেকে আমরা সব রকমভাবে চেষ্টা করছি, কিন্তু এখনো পর্যন্ত কিছুই খুঁজে বার করতে পারিনি আমরা। মেয়েটার মা মারা গেছে অনেকগুলো বছর আগে। আমার এই একটাই সম্বল আছে স্যার। কতবার করে বলতাম আমি, এসব রিপোর্টিং করার দরকার নেই। ভালো কোনো চাকরি বাকরি কর, আর না করলে একটা বিয়ে দিয়ে দিই, সুখে শান্তিতে থাক। তারপর আমি চোখ বুঝলেও চিন্তা নেই। কিন্তু মেয়েটা আমার কথা শুনলো না। ভালো কাজ করবে, মানুষের জন্য কাজ করবে। কোন মানুষের জন্য কাজ করছে ও আজ বুঝুক। এই যে আমার মেয়েটার কোনো খোঁজ নেই, কোনো মানুষের এতে একটুও কি বুকে বাজে? বলুন তো স্যার, বলুন তো। অভিনব জানে তনয়ার বাবা যে কথাগুলো বলেছেন তাতে কোনো রকম ভুল নেই। সেদিনের মতো কোনো রকমে তাকে বুঝিয়ে শুনিয়ে অভিনব বাড়ি পাঠিয়ে দেয়। ভদ্রলোক বাড়িতে ফিরে নিজের বাড়িতে ঢুকতে যাবে এমন সময় দেখতে পায় একটা লোক দাঁড়িয়ে আছে। তার সঙ্গে একটা সাইকেল, পরনের পোশাকটি পিয়নের মতো, কাঁধে একটা ব্যাগ, হাতে করে একটা চিঠি। বৃদ্ধ তাকে দেখে এগিয়ে যায় সামনে। আচ্ছা, সুশোভন স্যান্ডেলের বাড়িটা কোথায় এখানে? সুশোভন স্যান্ডেলের বাড়ি সেটা তো এখানে ঠিক বলতে পারবো না। আপনার কাছে কি ঠিকানা আছে? একটা আজগুবি ঠিকানা লেখা কাগজ দেখায় লোকটা। তারপরে কথায় কথায় এ কথা ও কথা বলতে বলতে বলে, আপনি তনয়ার বাবা না? আরে, আমার তনয়ার সঙ্গে সেদিন দেখা হয়েছিল। কতক্ষণ কথা হলো। শুনলাম রিপোর্টিংয়ের কাজ বেশ ভালোই করছে। আচ্ছা, তনয়া কোথায় গেছে বলুন তো?
বেশ অনেকদিন হলো ওকে তো দেখতে পাচ্ছি না। কি আর বলবো তোমায় বাবা, মেয়েটা আমার যে কোথায় গেল, আজ প্রায় 7 দিন হয়ে গেল। মেয়েটার কোনো খোঁজ নেই, বেঁচে আছে না মরে গেছে তাও জানি না। সে কি, কোথায় গেছে? বাড়িতে বলে যায়নি? তনয়ার বাবা একবার এদিক ওদিক দেখে নেয়, তারপর লোকটার হাতটা ধরে টেনে একপাশে সরিয়ে নিয়ে এসে দাঁড় করিয়ে বলে, তুমি তো আমার মেয়েটাকে চিনতে, কতবার বলেছি পুলিশের ওই সব কাজে থাকিস না। আমায় বলেছিল যেদিন নিখোঁজ হয় সেদিন যাওয়ার সময় বলেছিল। এরপর তনয়ার বাবার সঙ্গে বেশ অনেকক্ষণ কথাবার্তা বলে লোকটা সাইকেল নিয়ে চলে যায়। তনয়ার বাবা তার বাড়িতে ঢুকে যায়। অনেক চেষ্টা করেও চক্রবর্তী প্রথমে কোনো কিছুই খুঁজে পায় না। ওপর মহল থেকে তাকে দেয়া হয় সমস্ত লিড, একে একে ব্যর্থ হতে থাকে। তার একমাত্র লক্ষ্য তনয়া মুখার্জিকে খুঁজে বের করা। কিন্তু মেয়েটা কোথায়? অভিনব গাঙ্গুলির ব্যাপারে যতটা খবর জোগাড় করতে পেরেছে তাতে দেখা গেছে সত্যি সত্যি পুলিশ অফিসার হিসেবে তার কোনো দুর্নাম নেই। গোটা নবীনপুর এলাকা আজ সে চষে ফেলেছে তনয়াকে খোঁজার জন্য। এমনকি বাইরের থানাগুলোর সঙ্গে যোগাযোগ করে ভেতরে ভেতরে খবর নেওয়ার চেষ্টা চালাচ্ছে। আসলে খবরটা এখনই বাইরে আসতে দেওয়া যাবে না। চক্রবর্তী বুঝতে পারে না আসলে কোন পথে সে তদন্ত করবে। রাতের বেলা খাওয়ার পরে ঘরে বসে সেই ব্যাপারটাই ভাবছিল। এমন সময় তার মোবাইলটা বেজে ওঠে। ফোনটা তুলতেই দেখতে পায় একটা আননোন নাম্বার। ফোনটা তুলতেই অপর প্রান্ত থেকে ললিত মুখার্জি বলে, আরে রুদ্র, আমি ললিত মুখার্জি বলছি। তনয়া মুখার্জির সঙ্গে আরেকটা ছেলে ছিল, বুঝলি তো? আমি যতটা খবর বার করতে পেরেছি, মানে এই এলাকাটা তো একসময় আমার আন্ডারে ছিল। বেশ কিছু লোকজন আছে যারা এখনো আমায় মানে, বেশ সম্মান করে। তাদের কাছ থেকেই খবরটা বার করেছি। মেয়েটা সেদিন যখন নিরুদ্দেশ হয় তখন ও ওই গঙ্গার পাড়ে পুরনো কারখানায় গেছিল, আর তখন ওর সঙ্গে ওই ছেলেটাও ছিল। কিন্তু তারপর থেকে সেই ছেলেটা গা ঢাকা দিয়েছে। পুলিশ পর্যন্ত ওই ছেলেটাকে খুঁজে বার করতে পারছে না। আমি একটু বাইরে যাচ্ছি, ফিরতে ফিরতে কাল সকাল হয়ে যাবে। তুই দেখ যদি ছেলেটার ব্যাপারে কিছু খোঁজ করতে পারিস। ললিত মুখার্জি সেই ছেলেটার ঠিকানা এবং তার চেহারা সম্পর্কে মোটামুটি একটা ধারণা চক্রবর্তীকে দিয়ে দেয়। সে আর দেরি করে না, তখনই বেরিয়ে পড়ে সেখান থেকে। তবে বের হওয়ার আগে ছদ্মবেশটা বদলে নিতে ভোলে না। পুরনো পিয়নের ছদ্মবেশ ছেড়ে মুখে খোঁচা খোঁচা দাড়ি, মাথায় টুপি, চোখে চশমা, কোমরের কাছে একটা রিভলভার গুঁজে নেয়। সে যেই কাজে বেরোচ্ছে এটা যে কোনো সময় প্রয়োজনে লাগতে পারে। মুখার্জির বাড়িতে একজন কাজের লোক ছাড়া আর কেউ নেই। তাকেই বলে চক্রবর্তী বেরিয়ে পড়ে বাইরে। ললিত মুখার্জির দেওয়া ঠিকানা মতো জায়গাটায় এসে দেখা যায় এটা একটা ঘিঞ্জি এলাকা। এখানে কাকে ঠিকানা জিজ্ঞাসা করবে এই ভাবতে ভাবতে সে এগোতে থাকে। তারপর হঠাৎ দেখতে পায় একটা লোককে। লোকটাকে এর আগে কোথায় যেন দেখেছে, মনে করতে পারে না চক্রবর্তী। লোকটাকে দেখে সে চট করে একপাশে সরে যায়। অন্ধকার রাস্তাটার একপাশে লাইট পোস্ট, আর তার ধার দিয়ে বাড়িগুলোর পাঁচিলের আড়ালে সে লুকায়। ওইখান থেকে লোকটার মুখ দেখা যাচ্ছে। লোকটা মোবাইলটা বের করে কাকে যেন ফোন করছে। অনেকক্ষণ ধরে খোঁজ করলাম স্যার, কিন্তু কিছুতেই কিছু বুঝতে পারছি না। ওর মা বলছে বাড়িতে আসেনি, কিন্তু আমার কাছে খবর আছে যে ওই মেয়েটার সঙ্গে ওই ছেলেটাও ছিল। অপর প্রান্ত থেকে কে কথা বলছে সেটা বুঝতে না পারলেও এই লোকটি যে ওই ছেলেটির খোঁজে এসেছে সেটা বুঝতে পারে চক্রবর্তী। তাই তার পিছু নেয়। পিছু নিতে নিতে সেই এলাকা পেরিয়ে অন্য একটা এলাকায় গিয়ে পৌঁছায় সে। এই জায়গাটা চক্রবর্তী চেনে না। লোকটা
একটা বাড়ির ভেতর ঢুকে যায়। পাঁচিল ঘেরা একটা দোতলা বাড়ি। চক্রবর্তী চলেই যাচ্ছিল, কিন্তু সে লক্ষ্য করল লোকটা বাড়িটাতে ঢুকলেও সোজা বাড়ির দরজার দিকে না গিয়ে বাড়িটাতে একটা বেড় দিয়ে পাঁচিল ধরে বাড়ির পেছনের দিকে চলে যায়। পেছনের দিকে একটা গোডাউনের মতো ঘর। সেই ঘরের দরজা যে সবসময় খোলা হয় না, সেটা ভালো করেই বোঝা যায়। লোকটা সেই ঘরের ভেতর ঢুকে যায়। কিছুক্ষণের মধ্যেই দরজাটা বন্ধ করে দেয়। মুহূর্তের মধ্যে মনে সিদ্ধান্ত নিয়ে ফেলে চক্রবর্তী। এই লোকটাকে সে কোথায় দেখেছে এবার মনে পড়েছে তার। একে সে থানায় দেখেছে। ওপর মহল থেকে থানার অফিসার অভিনব গাঙ্গুলিকে খবর দেওয়া আছে যে 3 সাতেক পরে রুদ্রপ্রিয় চক্রবর্তী এখানে আসবে তনয়া মুখার্জির কেসটা দেখতে। যদি তার মধ্যে ওরা খুঁজে বের করতে না পারে, তাহলে কেসটা ওদের হাত থেকে সরাসরি ওপর মহলে তদন্তের জন্য চলে যাবে। এই পরিকল্পনাটা চক্রবর্তী নিজেই করেছে। খবর দেওয়া থাকবে যে সে পরে আসবে, কিন্তু সে আগে ভাগে এসে ছদ্মবেশে থেকে তদন্ত করে এই ব্যাপারটার গভীরে গিয়ে সমস্যার সমাধান করার চেষ্টা করবে। তাই কি মনে করে সে পাঁচিল টপকে বাড়ির ভেতর ঢুকে পড়ে। তারপর খুব সাবধানে সে স্টোর রুমের পেছনের দিকটায় গিয়ে দাঁড়ায়। ওই দিকটা পাঁচিলের সাথে একেবারে লাগোয়া। ভেতর থেকে কাদের যেন কথা বলার আওয়াজ ভেসে আসছিল। জানলা আছে, কিন্তু কোনো কারণে সেটা এখন ভেতর থেকে বন্ধ করা। জানালার কাছে এগিয়ে গিয়ে ভেতরের কথাবার্তা ভালো করে শোনার জন্য চক্রবর্তী কান পাতল। প্রথমে কিছু শোনা গেল না, কিন্তু একটু পরে যেন একটা কথার আওয়াজ ভেতর থেকে শোনা গেল। সেই লোকটি বলছে, ভালোই ভালো এখনো বলে দে ওই পেন ড্রাইভটা কোথায় আছে। যদি ভালো চাস তো বল, নইলে। তারপর একটা ক্লান্ত ঘুমিয়ে পড়া মেয়ের গলা শোনা গেল। ওটা যেখানে থাকার সেখানেই আছে। অভিনব স্যার যদি আমার বাড়িতে গিয়ে আমার ঘরে ভালো করে খুঁজে দেখে, তাহলে ঠিক ওটা খুঁজে পেয়ে যাবে। অভিনব স্যার জানে ওটা কোথায় থাকতে পারে। কথাটা শুনে চক্রবর্তীর আর বুঝতে অসুবিধে হয় না ওই গলাটা তনয়ার। তার মানে মিস্টার হালদারের বাড়িতে এতদিন যাবৎ তনয়াকে লুকিয়ে রাখা হয়েছে। এই মুহূর্তে ভেতরে ঢুকে জেরা করাই যায়, কিন্তু তাতে সমস্যা বাড়তে পারে। মেয়েটাকে এখান থেকে বের করার ক্ষেত্রে সমস্যা হতে পারে। তাই ভেবে চক্রবর্তী পাঁচিলের দিকে এগোতে যাবে, এমন সময় দেখতে পেল পাঁচিলের কাছ থেকে কে যেন একটা উকি মারছে। সঙ্গে সঙ্গে চক্রবর্তী একপাশে লুকিয়ে পড়ল। পাঁচিলের ওখান থেকে যে উকি মারছিল সেবার ঝাঁপ দিয়ে এই দিকে এলো। তারপর কোটি কোটি পায় সামনের দরজাটার দিকে এগোতে যাবে, তক্ষুনি তাকে পেছন থেকে চাপটে ধরে একপাশে সরিয়ে নিয়ে গেল চক্রবর্তী। জায়গাটা বেশ অন্ধকার, আর ঠিক তখনই সামনের দরজাটা খুলে বেরিয়ে এলো মিস্টার হালদার। ওদের সে দেখতে পায়নি। লোকটার মুখটা চেপে ধরে রেখেছিল চক্রবর্তী। লোকটা নিজেকে ছাড়াবার জন্য ছটফট করছিল, কিন্তু কিছুতেই কিছু করতে পারছিল না। চক্রবর্তী এমন ভাবে তাকে ধরে রেখেছিল যে আরেকটু চাপ দিলেই তার ঘাটটা মটকে যাবে। হালদার বেরিয়ে যাওয়ার পরে মুখের ওপর থেকে হাতটা আস্তে আস্তে সরাতে সরাতে চক্রবর্তী সেই লোকটাকে বলল, তনয়ার কোনো ক্ষতি করার জন্য যদি এখানে এসে থাকিস, তাহলে কিন্তু বড় ভুল করেছিস। আমি তনয়ের ক্ষতি করতে আসিনি, তনয়কে বাঁচাবার জন্য এসেছি। এতগুলো দিন ধরে ওকে খুঁজেছি, কিন্তু কোথাও পাইনি। আমি পুলিশের কাছে যেতেও ভরসা পাচ্ছিলাম না। ওই লোকটা এই যে এইমাত্র এখান থেকে বেরিয়ে গেল তার জন্যই। ছেলেটার কথা শুনে চমকে ওঠে চক্রবর্তী। তখনই এই মিস্টার হালদার বোধহয় তাদের কথাবার্তার আওয়াজ কিছুটা শুনতে পেয়ে বলে ওঠে, এই কেরে ওখানে। ওরা পাঁচিলের একদম ধার ঘেঁষে দাঁড়িয়েছিল পেছনের দিকে। এদিকটা ছোট বড় কয়েকটা গাছ রয়েছে, তার জন্য জায়গাটা একটু ছোটখাটো জঙ্গল হয়ে আছে। আর তার উপর আবার অন্ধকার হওয়ায় ওরা সেখানেই একপাশে সরে গিয়ে গা ঢাকা দিল। মিস্টার হালদার কি যেন ভেবে আর সামনের দিকে এগোলো না।
পকেট থেকে মোবাইলটা বের করে টর্চ জ্বালিয়ে চারপাশটা ভালো করে দেখে নিয়ে আবার সামনের দিকে এগিয়ে গেল। চক্রবর্তী আর একটাও কথা না বলে ছেলেটাকে নিয়ে পাঁচিল টপকে আবার বাইরে বেরিয়ে এলো। পথে নেমে ছেলেটা প্রায় কাঁদতে কাঁদতে সেদিন রাতে দেখা সমস্ত ঘটনাগুলো বলে দিল। এই অল্প সময়ের মধ্যেই সে চক্রবর্তীকে বিশ্বাস করে ফেলেছে, কারণ চক্রবর্তী তাকে জানায় যে অভিনব গাঙ্গুলি তাকে তনয়ার খোঁজ করার কাজে লাগিয়েছে। সব কিছু বুঝতে পারছি আমি রুদ্র, কিন্তু ওকে এখানে রাখাটাই কি ঠিক হবে? তুমি যে এখানে এসেছো সে কথা কেউ জানে না তো? আমি বাড়িতে গেছিলাম আমার মায়ের সঙ্গে দেখা করতে, তাকে চিন্তা করতে বারণ করেছি। তারপরে তনয়ার খোঁজ করতে গেছিলাম। হালদারকে আমার আগেই সন্দেহ হয়েছিল, কিন্তু তনয়াকে যে লোকটা ওই বাড়িতে লুকিয়ে রেখেছে সেইটা কিন্তু বুঝতে পারিনি। তার মানে এই কেসটা কিন্তু আমাদের জন্য বেশ সহজ হয়ে গেল, বেশি কিছু করতে হলো না। তার আগেই কিন্তু প্রায় সমাধান হয়ে এলো। কিন্তু ওরা তনয়াকে তাহলে ধরে রেখেছে কেন? তনয়ার কাছে একটা পেন ড্রাইভ আছে, সেটা কোথায় আছে সেটা আমিও জানি না। তনয়া বলেছিল সেটা ওর ঘরে আছে, কিন্তু ঘরে কোথায় আছে সেটা আমিও কখনো ধরতে পারিনি। ওই পেন ড্রাইভের মধ্যে এমন কিছু ইনফরমেশন আছে যেগুলো ওই কিঙ্কর চ্যাটার্জি এবং তার গোটা গুন্ডা দলের সমস্ত কার্যকলাপ ফাঁস করে দেবে। ড্রাগ সাপ্লাই এবং বিভিন্ন পাচার চক্রের সঙ্গে শুধু রামু একা নয়, তার সঙ্গে ওই কিঙ্করও জড়িয়ে আছে। আর ভবা এক সময় কিঙ্করের আন্ডারেই কাজ করত। ভবা গুন্ডা হলেও ওদের মতো নয়। কিঙ্কর ওকে দিয়ে এমন কিছু কাজ করাতে চেয়েছিল যেগুলোতে সে রাজি হয়নি। দল থেকে বেরিয়ে গিয়ে নিজের মতো করে দল করেছে। ওরাও পাচার চক্রের সঙ্গেই জড়িয়ে আছে, কিন্তু কারো ক্ষতি করে না সহজে। হেরোইন, কোকেইন, এই সমস্ত ড্রাগ মানুষকে কীভাবে ক্ষতি করছে সে ধারণা কি আছে তোমার? আমরা যে সেখানে ছিলাম, হালদার বোধ হয় সেটা বুঝতে পারেনি। তাই এই সুযোগটা আমাদের কাজে লাগাতে হবে ওই বাড়িটা সার্চ করার জন্য। আর এই সুযোগে আমাদের একবার যেতে হবে তনয়ার বাড়িতে। কিন্তু তনয়ার বাবা যদি আমায় দেখতে পায় তাহলে কিন্তু সমস্যা হবে। প্রথম থেকে সে আমায় বারবার সাবধান করেছিল তনয়ার সঙ্গে না থাকতে। ওই পেন ড্রাইভটা খুঁজে পাওয়া আমাদের জন্য ভীষণ প্রয়োজন। হালদার ওই পেন ড্রাইভের কথা জেনে গেছে। আমার তো মনে হয় এতক্ষণে রামুর দলকেও সেই পেন ড্রাইভের কথা জানিয়ে দিয়েছে। তাহলে তোমাদের দুজনেরই আর আমার বাড়িতে বসে দেরি করাটা ঠিক হবে না। তোমরা দুজনে এক্ষুনি বেরিয়ে পড়ো। ওরা তাই করল। চক্রবর্তী আর ওই সুমন্ত নামের ছেলেটি দুজনে মিলে সেই রাতেই রওনা দিয়ে দিল তনয়ার বাড়ির উদ্দেশ্যে। কিন্তু তনয়ার বাড়ির কাছাকাছি এসেই ওদের থামতে হলো। একটা কালো রঙের অ্যাম্বাসেডর গাড়ি দাঁড়িয়ে আছে তনয়াদের বাড়ির বাইরে। তনয়াদের বাড়ির ভেতর থেকে কথাবার্তার একটা আওয়াজ ভেসে আসছে। সুমন্ত, তুমি এখানে দাঁড়াও, আমি দেখে আসছি ভেতরে ব্যাপারটা ঠিক কী হচ্ছে। আমিও যাব আপনার সাথে। এখানে একা একা আমি দাঁড়িয়ে থাকবো না। সেদিন তনয়ের সাথে আমিও যদি ভেতরে ঢুকতাম তাহলে হয়তো এমন কিছুই হতো না। আর চক্রবর্তী বুঝতে পারে তার মধ্যে একটা অনুশোচনা কাজ করছে। দুজন মিলে চুপি চুপি বাড়ির ভেতর ঢুকে আসে। এই বাড়িতে চক্রবর্তী আগেও একবার এসেছে, কিন্তু তখন সে বাইরে থেকেই তনয়ার বাবার সাথে কথা বলে চলে গেছে। ঘরের বন্ধ দরজার একটা পাল্লার সামান্য ফাঁক থেকে দেখা যাচ্ছে ঘরের ভেতরে বিছানার উপর বসে রয়েছে তনয়ার বাবা, আর তার সামনে দাঁড়িয়ে রয়েছে রামু। রামুর হাতে খোলা রিভলভার। সেটা তনয়ার বাবার মাথায় তাক করে ধরে সে বলছে, ভালোই আমার কথা শোন বুড়ো, তোর মেয়েটা আমাদের কাছেই আছে। যদি পেন ড্রাইভটা আমাদের দিয়ে দিস তাহলে তোর মেয়েকে ফেরত পেয়ে যাবি, না হলে তোর মেয়ের এমন অবস্থা করব, মারবো না কিন্তু এমন অবস্থা করব যে তোর আর তোর মেয়ের এইখানে থাকাই দুষ্কর হয়ে যাবে রে। আমার মেয়েটা যে একটা দুঃসাহসিক কাজ করেছে সেটা আমি জানতাম, কিন্তু এখন তুই যখন এসেছিস তার মানে বুঝতে পেরেছি আমার মেয়ে যা করেছে তাতে তোদের ক্ষতি হতে পারে। পেন ড্রাইভটা কোথায় আছে সেটা জানলেও আমি তোকে বলবো না।
কথাটা শুনে রামু রিভলভারের বাঁট দিয়ে তনয়ের বাবার মাথায় আঘাত করল। গল গল করে রক্ত বেরোতে থাকে। দৃশ্যটা দেখেই চক্রবর্তীর পাশে দাঁড়িয়ে থাকা সুমন্ত ভেতরে যাওয়ার চেষ্টা করে, কিন্তু চক্রবর্তী তাকে যেতে দেয় না। রামু সেই ঘর থেকে বেরিয়ে সিঁড়ি বেয়ে উপরের দোতলায় উঠে যায়। তখনই চক্রবর্তী দরজার পাল্লাটা সামান্য খুলে দিয়ে আস্তে আস্তে ভেতরে আসে। তনয় আর বাবা চক্রবর্তীকে দেখে চমকে ওঠে, আর তার পাশে সুমন্তকে দেখে তো প্রায় চিৎকার করে বলে উঠল, সুমন্ত, সুমন্ত, তুই এখানে? তনয়া কোথায়? সঙ্গে সঙ্গে সিঁড়ি দিয়ে দুত্তার করে কারোর নেমে আসার শব্দ শোনা যায়, আর তার সঙ্গে দরজাটা খুলে বেরিয়ে আসে আরও একজন, তার হাতে উদ্যত রিভলভার। চক্রবর্তী যেন তৈরি হয়েছিল। দরজার পাশ থেকে বেরিয়ে আসা লোকটার হাত লক্ষ্য করে সে নিজের পাটা চালিয়ে দেয়। রিভলভার ছিটকে পড়ে যায় এবং লোকটা দরজার কাছে ধাক্কা খায়। ওরা শুধু দুজন এসেছে, এই সময় ওদের আটকাবার জন্য এখানে কেউ থাকতে পারে সেটা ওরা ভাবতে পারেনি। তাই প্রথম লোকটাকে ধরাশায়ী করতে না করতেই রামু গুলি চালায় বাইরের দিকটা লক্ষ্য করে। আর একটু হলে সুমন্তর গায়ে গুলিটা লাগতো। হামাগুড়ি দেওয়ার মতন করে ঘরের ভেতর দিকে ঢুকে যায় সে। রামু এগিয়ে আসে তার দিকে। রামুর একটা প্রচণ্ড লাথিতে সুমন্ত ছিটকে দেওয়ালের কাছে গিয়ে পড়ে। রিভলভারটা তুলে তার উপর গুলি চালাতে যাবে রামু, ততক্ষণে মাটিতে পড়ে থাকা রিভলভারটা তুলে নিয়ে চক্রবর্তী রামুর মাথা লক্ষ্য করে সেটা তাক করে ধরে বলে, খবরদার, যদি একটু ভুল করেছিস তো আমার হাতের রিভলভারের তাক কিন্তু কখনো ভুল হয় না। তুই আবার কি বলতো? সালা মেয়েটাকে কিডন্যাপ করার পর থেকে ওই পুলিশ শুয়োরের বাচ্চাটা আমার জিনা হারাম করে দিয়েছে। আবার তুই কে? ভালো ভালো বলছি, মেয়ে এখান থেকে সরে পড়, না হলে তোদের সবকটাকে কিন্তু কুকুরের মতো গুলি করে মারবো। আমাকে গুলি করে মারার আগে তোকে রিভলভার তুলতে হবে আমার দিকে, ততক্ষণে কিন্তু আমার আঙ্গুল ট্রিগার টিপে দেবে। আবারও বলছি, রিভলভারটা ফেলে দে। আমার কাছে খবর ছিল তুই ওখানে আসবি, হ্যাঁ, কিন্তু এত তাড়াতাড়ি যে চলে আসবি সেইটা বুঝতে পারিনি। কথাটা ভেসে আসে পেছনের দিক থেকে। কখন যেন পেছন থেকে কেউ একটা এসে চক্রবর্তীর পেছনে দাঁড়িয়েছে। তারপর দরজাটা বন্ধ করে দিয়ে এগিয়ে এসে চক্রবর্তীর হাত থেকে রিভলভারটা তুলে নিয়ে বলে, রামুর দিকে রিভলভার তাক করার ক্ষমতা পুলিশের আজ পর্যন্ত হয়নি। হ্যাঁ, তুই কে বলতো? আজ পর্যন্ত আমার সামনে পড়িসনি, তাই এই কথা বলছিস। যদি এর আগে আমার সামনে পড়তিস তাহলে। কথাটা বলতে বলতেই হঠাৎ করে নিচু হয়ে চক্রবর্তী মাথা দিয়ে পেছনের দিকে ধাক্কা দিয়ে মিস্টার হালদারকে ছিটকে দেয়, আর তার হাত থেকে গুলি চলে যায়। আর সেই গুলিটা গিয়ে লাগে তনয় আর বাবার ডান কাঁধে। সে সঙ্গে সঙ্গে মাটির ওপর পড়ে যায়। পেছনে ঘুরে মিস্টার হালদারের চোয়া লক্ষ্য করে একটা ঘুষি চালায় চক্রবর্তী। অতঃপর দৌড়ে এসে ঘরের দরজাটা খুলে ভেতরে ঢুকে যায়। ততক্ষণে সুমন্ত তনয়ার বাবাকে তুলে ধরেছে। ওরা তাড়াতাড়ি বেরিয়ে আসে সেখান থেকে। তারপর ওদের আনা অ্যাম্বাসেডার গাড়িতে উঠে গাড়ি চালাতে শুরু করে চক্রবর্তী। পেছনে বসা সুমন্ত আর তনয়ার বাবা। আর একটুখানি, এক্ষুনি থানায় পৌঁছে যাব আমরা, সেখান থেকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করব। সুমন্ত, সুমন্ত, তুমি ওনাকে একটু সামনে রাখো। পেছন থেকে ওরা গুলি চালাচ্ছিল। একটা গুলি গাড়ির পেছন দিকের কাঁচের ওপর এসে লাগে, আর সাথে সাথে ঝনঝন করে কাঁচটা ভেঙে গুঁড়িয়ে যায়। কিন্তু ততক্ষণে ওরা সোজা রাস্তা ধরে সেখান থেকে বেরিয়ে গেছে। থানায় গাড়িটা গিয়ে পৌঁছাতেই কনস্টেবল ছুটে আসে। এত রাতেও অভিনব থানাতেই রয়েছে। ব্যাপারটা দেখে সে হুড়মুড় করে এগিয়ে আসে। ড্রাইভারের আসন থেকে নেমে আসে চক্রবর্তী। ওরা কিছু বলার আগেই সে বলে, পুলিশ প্রোটেকশনে তনয়ার বাবাকে হাসপাতালে নিয়ে যেতে হবে, তবে হ্যাঁ, বিশ্বস্ত কাউকে পাঠাবেন। উনি কিন্তু অনেক কিছু ঘটনার সাক্ষী। আর কয়েকজনের দল নিয়ে এক্ষুনি আমাদের মিস্টার হালদারের বাড়িতে রেড করতে হবে। কে বলুন তো আপনি? আপনার মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? হ্যাঁ, আপনি কি বলছেন আপনি জানেন? মিস্টার হালদারের বাড়িতে রেড করবেন? একজন পুলিশের বাড়িতে এইভাবে রেড করা যায় না, জানেন না? পুলিশ যখন গুন্ডার মতো কাজ করে তখন তার সাথে এটাই তো করতে হবে। আপনার প্রিয় পাত্র এত পরিচিত একজন পুলিশ অফিসার যে আপনার নাকের ডগায় থেকে পুলিশের সমস্ত ইনফরমেশন রামুর গ্যাংকে সাপ্লাই করত, সে কথা আপনি জানেন না? ততক্ষণে তনয়ার বাবা নেমে এসেছে। সুমন্ত নেমে এসেছে। সুমন্তকে দেখে অভিনব বলল,
তোমাকে তো আমরা খুঁজছি। তুমি তুমি কোথায় ছিলে? আর তনয়া কোথায়? সব কথা রুদ্রপ্রিয়বাবু জানেন স্যার। ওনার কাছ থেকে সব শুনে নেবেন স্যার। তবে ওনাকে এক্ষুনি হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন, না হলে তনয়ার বাবাকে আর বাঁচাতে পারবো না। অভিনব হতভম্ব হয়ে যায়। তখনই দুজন কনস্টেবলকে দিয়ে পুলিশের গাড়িতে হাসপাতালে পাঠাবার ব্যবস্থা করে দেয় তনয়ার বাবাকে। তার সঙ্গে সুমন্তও থাকে। এদিকে আরও কয়েকজন পুলিশকে নিয়ে চক্রবর্তী কথা মতোই রওনা দেয় মিস্টার হালদারের বাড়ির উদ্দেশ্যে। গাড়ির পেছন দিকে বসে আছে চক্রবর্তী, আর সামনে অভিনব। কিন্তু আপনি যে রুদ্রপ্রিয় চক্রবর্তী, তার প্রমাণ কোথায়? তাছাড়া আপনার তো আরও কয়েকদিন পরেই আসার কথা ছিল। প্রমাণ দেওয়ার সময় এখন নেই, আর সেটা পরে দেব। এখানকার প্রাক্তন দারোগা ললিত মুখার্জির বাড়িতে আমি উঠেছি, সে এ ব্যাপারে সাক্ষী দেবে। তাছাড়া আমার কার্ড সেখানেই আছে। আপনি হয়তো জানেন আমি চট করে কারোর সামনে আসতে চাই না, তাই এমনভাবে না এলে কেসটাকে সলভ করতে পারতাম না। গাড়ি খুব দ্রুত গিয়ে পৌঁছায় মিস্টার হালদারের বাড়িতে, কিন্তু ততক্ষণে তার বাড়ির সামনে আরও দুটো গাড়ি দাঁড়িয়ে রয়েছে। একদম গাড়ি থেকে নামার চেষ্টা করবি না, গাড়ি থেকে নামলে কিন্তু গুলিতে ঝাঁঝরা করে দেবো। তোর শেষ সময় উপস্থিত হয়েছে। তনয়ার সেই পেন ড্রাইভটা আমরা ঠিক খুঁজে পেয়ে যাব, আর তারপরেই কিন্তু তোদের খেল খতম। এবার ভালো বলে দে তনয়া কোথায়? হালদারের বাড়ির পেছনে যে গোডাউন আছে সেখানেই তনয়া আছে। তাড়াতাড়ি চলুন। রামু রিভলভার তুলে এবার সোজা গুলি চালায় অভিনবকে লক্ষ্য করে। গুলিটা লাগে গাড়ির পেছনের দিকের কাছে। আর অপেক্ষা করতে পারে না পুলিশের দল। তাড়াতাড়ি তারাও নেমে গুলি চালাতে থাকে সামনের লোকগুলোকে উদ্দেশ্য করে। ওরাও পাল্টা গুলি চালায়। বেশ কিছুক্ষণ পরে দুজন কনস্টেবল এবং রামুর দলের বেশ কয়েকজন লোক আহত হয়। এদিকে অভিনব আর চক্রবর্তী কোনো রকমে পাশ কাটিয়ে পাঁচিল টপকে ঢুকে পড়ে ভেতরের দিকে। গোডাউনের সামনের দরজাটা খোলা, তার বাইরে দুজন লোক দাঁড়িয়ে পাহারা দিচ্ছিল। তাদের কায়দা করতে বেশিক্ষণ সময় লাগে না, কিন্তু তাদের কায়দা করে ভেতরে ঢুকতেই দেখা যায় তনয়ার পেছনে দাঁড়িয়ে রয়েছে মিস্টার হালদার। তার হাতে একটা উদ্যত ধারালো ছুরি। সেই ছুরিটা তনয়ার গলার ওপরে প্রায় চেপে ধরে রেখেছে সে। বড় দেরি করে ফেললেন স্যার, আগেই আপনাকে বলেছিলাম এই জিনিসটা থেকে দূরে থাকুন, কিন্তু আপনি তো আমার কথা শুনলেনই না। প্রথমেই আমার কথা শুনলে আর কোনো সমস্যা হতো না, টাকাটাও পেতেন, আর এসব নিয়ে মাথা ঘামাতেও হতো না। হালদার, তুমি এই কাজটা করতে পারলে? তোমায় আমি বিশ্বাস করেছিলাম। এই কেসটার ব্যাপারে সমস্ত কিছু তথ্য আমি তোমাকে জানাতাম, আর শেষে কিনা তুমি এমন বিশ্বাসঘাতকতা করলে। কি করব বলুন তো স্যার, পুলিশের চাকরি করে কি পেয়েছি? এখানে আসার আগে যেখানে ছিলাম সেখানে সৎভাবে পুলিশের কাজ করতে গিয়ে কি পেয়েছি বলুন তো? আমার পরিবারের ওপর অ্যাটাক হলো, কেউ আমাদের বাঁচালো না। বাবা মা দুজনকেই হারালাম। তারপর তো ট্রান্সফার নিয়ে সেখান থেকে এখানে চলে এসেছিলাম। এখানে এসে দেখলাম যে এখানেও একই ব্যাপার। সব জায়গাতেই একই ব্যাপার স্যার। সব জায়গাতেই ভালো খারাপ সব কিছুই আছে মিস্টার হালদার। আমরা কোনটাকে বেছে নেব সেটা আমাদেরই ঠিক করতে হয়। আপনি ভীতু, তাই ভয় পেয়ে খারাপ পথটাকে বেছে নিয়েছেন। তনয়াকে ছেড়ে দিন। ওকে ছেড়ে দিলে কি করে হবে বলুন তো? ওর কাছে যে ইনফরমেশনগুলো আছে সেগুলোর মধ্যে যে আমার নামও রয়েছে, ওটা বাইরে এলে তো আমাকেও জড়িয়ে পড়তে হবে এই কেসে, আর তার জন্যই তো ওকে ছাড়তে পারবো না আমি। হালদার, তনয়াকে ছেড়ে দাও। তনয়ার যদি কিছু হয়ে যায় তাহলে আমি ভুলে যাব তুমি আমার থানার সেকেন্ড অফিসার। ভুলে যাওয়ার জন্য আপনাকে তো আগে বেঁচে থাকতে হবে স্যার। কথাটা বলেই হালদার পকেট থেকে রিভলভার বের করে আর নিমেষের মধ্যে অভিনবকে লক্ষ্য করে গুলি চালিয়ে দেয়। আত্মরক্ষার জন্য অভিনব সরতে গিয়ে গুলিটা এসে লাগে তার কাঁধের ওপর। সে তৎক্ষণাৎ মাটিতে পড়ে যায়। আরেক পাশে চক্রবর্তী তৈরি হয়েছিল। মুহূর্তের মধ্যে ঘরের এক পাশ থেকে একটা লোহার রড তুলে নিয়ে সে ছুঁড়ে মারে হালদারের হাত লক্ষ্য করে। একদম অব্যর্থ নিশানা। সেটা গিয়ে গেঁথে যায় তার ডান কাঁধের মাংসের ওপর। সঙ্গে সঙ্গে সে অন্য হাত দিয়ে তনয়ার গলার ওপর ছুরিটা চালিয়ে দিয়েছে। গল গল করে রক্ত বের হচ্ছে সেখান থেকে। এক মুহূর্তের মধ্যে চক্রবর্তী পৌঁছে যায় সামনের দিকে। প্রচণ্ড ধাক্কায় হালদারকে এক ধাক্কায় ছিটকে ফেলে দেয় মেঝের ওপর। হালদার সেই অবস্থাতেই
হাত থেকে লোহার রডটা খুলে ঝাঁপিয়ে পড়তে চায় চক্রবর্তীর ওপর, কিন্তু ততক্ষণে পেছন থেকে রিভলভার তুলে তার হাত লক্ষ্য করে গুলি চালিয়েছে অভিনব। প্রায় মরার মতো এলিয়ে পড়ে রয়েছে তনয়া, তার নিঃশ্বাস খুব স্লো চলছে। চক্রবর্তী তাকে প্রায় পাঁজা কোলা করে তুলে ধরে। ততক্ষণে পুলিশের দলটা ওদেরকে প্রায় কবজা করে ফেলেছে। ভয়ে গুন্ডার দলের অনেকেই পালিয়ে গেছে সেখান থেকে। গুলিতে রামু নিহত হয়েছে। পুলিশের গাড়িতে করে তনয়াকে তাড়াতাড়ি করে তুলে নিয়ে ওরা সোজা চলে আসে হাসপাতালে, যেখানে তনয়ার বাবা রয়েছে। তনয়ার গলা থেকে বেরিয়ে আসা রক্তে চক্রবর্তী আর অভিনবর জামা ভিজে গেছে। তখন দুজনে একবার ওর মুখের দিকে তাকায়, কিন্তু কেউ কোনো কথা বলে না। এখন ওদের প্রথম লক্ষ্য তনয়াকে বাঁচানো, যেভাবেই হোক তাকে বাঁচাতেই হবে। সকালে খবর পেয়ে ললিত মুখার্জি হাসপাতালে এসেছে। তনয়ার বাবার অবস্থা আশঙ্কাজনক। তনয়ার গলার ক্ষতটা খুব বেশি গভীর নয়, কিন্তু এরপর থেকে তার কথা বলতে সমস্যা হতে পারে। কেবিনের বাইরে বসে রয়েছে অভিনব, চক্রবর্তী, সুমন্ত, ললিত মুখার্জি। সুমন্ত বলে, আমার জন্য হয়েছে সব, সব আমার জন্য হয়েছে। আমি যদি সেদিন আগে ভাগে তনয়াকে চলে আসতে বলতাম, তাহলে আর হয়তো এত সমস্যাই হতো না। মেয়েটা বড়ই সাহসী, তাই তো এমনভাবে ওদের মাঝখানে ওদের আস্তানায় ঢুকে পড়েছিল, অনেক ইনফরমেশনই জোগাড় করেছিল। কিন্তু শেষটায় এখন বুঝতে পারছি কার জন্য এইসব হলো। মিস্টার হালদারকে আমি তার আগের দিনই তনয়ের কথা বলেছিলাম। মিস্টার হালদার আগে থেকেই ওদের দলের লোক ছিল। এখানে এসে আমি যেটুকু ইনফরমেশন বার করতে পেরেছি তাতে এটুকু খুব স্পষ্টভাবে বোঝা যায়। কিন্তু যখনই মিস্টার হালদার ওই পেন ড্রাইভের কথা শুনল, তখনই বুঝতে পারল যে ওটা আপনার হাতে চলে গেলে তারও সমস্যা হতে পারে। তাই সেই সঙ্গে সঙ্গে ওদের নজর রাখতে বলেছিল, আর তারপরেই তনয়া রামুর হাতে ধরা পড়েছিল। কিন্তু ওরা ওকে মারলো কেন? শুধুমাত্র পেন ড্রাইভের জন্য? কিন্তু পেন ড্রাইভটা তো আমাদের হাতে এখনো আসেনি। কিন্তু তনয়ার বিশ্বাস ছিল অভিনব বাবু যদি তার ঘরে গিয়ে সার্চ করে তাহলে ঠিক সেই পেন ড্রাইভটা খুঁজে পাবে নিশ্চয়ই। তনয়া নিজে হালদারকে এই কথা বলেছিল, আর তার জন্যই কাল রাতের বেলা মিস্টার হালদার রামুকে নিয়ে ওই বাড়িতে গিয়েছিল পেন ড্রাইভ খুঁজতে। পেন ড্রাইভটা খুঁজে পাওয়ার আগেই আমরা সেখানে চলে যাই বলে ওরা ওদের কাজ শেষ করতে পারেনি। কিন্তু এমন কোনো কথা তনয়া আমাকে কিন্তু বলেনি। ওর সঙ্গে এই পেন ড্রাইভের ব্যাপারে আমার অনেকবারই কথা হয়েছে। ও হ্যাঁ, মনে পড়েছে, তনয়া বলেছিল, আমার যদি কিছু হয়েও যায় একদম চিন্তা করবেন না স্যার, ওই পেন ড্রাইভটা আপনার কাছেই আছে। আপনি ঠিকমতো খুঁজলে ঠিক খুঁজে পাবেন ওটা, আর ওটা পেলে আমার মৃত্যুর পরেও আমার কাজ সম্পন্ন হবে। শুধু আমার বাবাকে একটু দেখবেন, আমি ছাড়া তো বাবার আর কেউ নেই। তুমি আমায় কোনো পেন ড্রাইভই দাওনি তনয়া, তাহলে সেটা আমার কাছে আসবে কি করে? চিন্তা করবেন না স্যার, সঠিক সময় হলে আপনি সব কিছু ঠিক বুঝতে পারবেন। অভিনব বাবুর কাছে কথাগুলো শুনে চক্রবর্তী কিছুক্ষণ চুপ করে বসে থাকে। তারপর একবার ললিত মুখার্জির দিকে তাকিয়ে বলে, আপনি আর সামন্ত এখানেই থাকুন। পুলিশ হোক আর যেই হোক না কেন, কাউকে ভেতরে ঢুকতে দেবেন না। তার জন্য যা করতে হয় করবেন। দুজন কনস্টেবল আছে, ওরা এখানে পাহারায় থাকবে। অভিনববাবু চলুন, আমাদের একবার তনয়াদের বাড়িতে যেতে হবে। তনয়ার ঘরে খুঁজে দেখতে হবে সেই পেন ড্রাইভটা কোথায় আছে। তনয়ার ঘরটা বেশ ছোট কিন্তু গোছানো। দোতলায় ঘর, দুদিকে দুটো জানালা। ঘরের মধ্যে বিছানা ছাড়াও একটা আলমারি, আয়না, ছোট চেয়ার টেবিল সব কিছুই আছে। দেওয়ালে ছড়িয়ে রয়েছে বেশ কিছু বাঙালি মহাপুরুষদের ছবি। স্বামী বিবেকানন্দ থেকে শুরু করে নেতাজি সুভাষচন্দ্র বসু পর্যন্ত। একটা ছোট্ট বোর্ড রয়েছে দেওয়ালে, সেই বোর্ডের উপরে বেশ কয়েকটা ছবি। সেই ছবিগুলোকে বেশ ভালো করে চিনতে পারল ওরা। কিঙ্কর চ্যাটার্জি, রামুর দুই হাত, এমনকি ভবার ছবিও রয়েছে। তবে ভবার ছবিটা একটু দূরের দিকে,
বাবার সঙ্গে এদের কোনো যোগাযোগ নেই, তাই হয়তো ছবিগুলোর তলায় বেশ কিছু নিউজ আর্টিকেল ছোট ছোট করে কেটে লাগানো, তার সঙ্গে টেবিলের উপর ছড়িয়ে থাকা বেশ কিছু কাগজপত্র, কিছু হাতে লেখা, কিছু প্রিন্ট করা। সেগুলো দেখতে দেখতে চক্রবর্তী বলল, মেয়েটা তো একাই পুলিশের সমস্ত কাজ করে ফেলেছে। এই রামু আর কিঙ্কর চ্যাটার্জির দলের সমস্ত খোঁজখবর সে খুঁজে বার করেছে। কতদিন ধরে সে কাজ করছে? প্রায় 1 বছর। 1 বছর আগে সেই দিনটার কথা আমি আজও ভুলব না। সেই দিনটা আমার জীবনে একটা স্মরণীয় মুহূর্ত হয়ে থাকবে, বুঝলেন মিস্টার চক্রবর্তী? বলুন তাহলে সেই দিনের কথা, যদি কোনোভাবে আমাদের কাজে লাগে ব্যাপারটা। প্রতিদিন মতোই সেই দিনও থানা থেকে ফিরছিল অভিনব। সে একাই ফিরছিল। থানায় তখন কাজের চাপ খুব বেশি ছিল। একটা খুনের ব্যাপারে তদন্ত করতে গিয়েছিল সে। ঘুরিয়ে ফিরিয়ে রামুর দলের কোনো একজন লোকের বিরুদ্ধেই অপরাধের দোষটা এসেছিল, কিন্তু কেউ সাক্ষী দিতে চাইছিল না। অভিনব বুঝতে পেরেছিল সবাই ভয় পাচ্ছে। তেমনই একজন সাক্ষী তাকে ফোন করে ডেকেছিল তার বাড়িতে। সেদিন ঝমঝম করে বৃষ্টি হচ্ছিল। পুলিশের গাড়ি থানার ভেতরে রেখে বাইক নিয়ে এসেছিল অভিনব। লোকটার দেওয়া লোকেশন মতো একটা গাছের তলায় দাঁড়াবার সঙ্গে সঙ্গেই একটা লোক এসে দাঁড়ায় তার কাছে। চুপি চুপি 2-1 কথা বলার পরে লোকটার হাতে বেরিয়ে আসে একটা ছুরি। সেই লোকটার থেকে বাঁচার জন্য পেছন দিকে সরতে যাবে, এমন সময় পেছন থেকে আরেকটা লোক ছুরি নিয়ে তার কাঁধের ওপর আরেকটু হলেই ঝাঁপিয়ে পড়ছিল। কিন্তু ততক্ষণে একটা মেয়ে চিৎকার করে ওঠে, সাবধান, পিছনে তাকিয়ে দেখুন স্যার। তনয়ার সাবধান বাণী শুনে পেছনের দিকে সরতে গিয়েও মুহূর্তের মধ্যে ঘুরে যায় অভিনব। ততক্ষণে পেছন থেকে আরেকজন ছুরি নিয়ে ঝাঁপিয়ে পড়তে গেছে অভিনবর ওপর। চারিদিকে নিস্তব্ধতা। অভিনব মুহূর্তের মধ্যে অদ্ভুত কায়দায় 2 হাতে 2টো ছুরি ধরা হাতকে ধরে একটা হ্যাচকা টান দিতেই দুজনের মাথা ঢুকে যায়। সঙ্গে সঙ্গে তারা জলের মধ্যে গিয়ে পড়ে। অভিনব কোমর থেকে রিভলভার বার করতেই তারা মুহূর্তের মধ্যে সেখান থেকে উধাও হয়ে যায়। উল্টো দিকে একটা ছাতা নিয়ে দাঁড়িয়েছিল তনয়া। অভিনব হাতছানি দিয়ে ডাকতে এসে একটু ইতস্তত করে এগিয়ে আসে। তুমি কে বলো তো? এমনভাবে এসে আমার জীবন বাঁচালে। তোমার কথাটা না শুনলে তো আমি পিছনের দিকে ঘুরলেই এই ছুরিটা আমার কাঁধে এসে পড়তো। আমার নাম তনয়া, আমি জার্নালিজম পড়ছি। রিপোর্টারের কাজ করার খুব ইচ্ছে। আমাদের এলাকায় যে খুনটা হয়েছে সেই খুনের ব্যাপারে ব্যক্তিগতভাবে কিছু খোঁজ খবর করার চেষ্টা করছি। আপনি যে ব্যাপারটা দেখছেন সেটা আমি জানতাম, তাই হঠাৎ করে যখন দেখলাম আপনি গাছতলায় দাঁড়িয়ে আছেন তখন বাড়ি যাওয়ার পথে চুপ করে দাঁড়িয়ে পড়লাম। আর তারপরেই দেখলাম ওই লোকটা ওই দিক থেকে এদিকে এগিয়ে আসছে আপনার দিকে, তাই অন্ধকারের মধ্যে চুপ করে দাঁড়িয়েছিলাম। যদিও বৃষ্টির মধ্যে ভালোভাবে কিছু দেখা যাচ্ছিল না, তবুও আপনার উপর ওই লোকটা ঝাঁপিয়ে পড়তে যাচ্ছে দেখি চিৎকার করে আপনাকে সাবধান করলাম। তোমার এই সাহসিকতার জন্য তোমাকে ধন্যবাদ। তোমার যে কোনো প্রয়োজনে যে কোনো সময় তোমার যা সাহায্য দরকার হবে তুমি আমার কাছে আসবে। আর হ্যাঁ, আমার সঙ্গে কাল একবার থানায় দেখা করো। এই শুরু। তারপর এলাকার যে কোনো ছোটোখাটো কাজ মেয়েটাকে দিতাম। প্রথমত তাকে কেউ সন্দেহ করবে না। ওই একবার ছাড়া তাকে কখনোই থানায় ডাকিনি আমি। সমস্ত কথাই হতো মোবাইলে। ছোট ছোট বেশ কয়েকটা কেসেও আমাকে সাহায্য করেছিল। তারপর যখন বলল এই পাচার চক্রের এবং ব্রাহ্মণ দলের ব্যাপারটা নিয়ে দেখবে, তখন আমি ওকে বারণই করেছিলাম, খবরদার তনয়া, ওই কাজটা করতে যেও না। এই দলটা অনেক বড়, তাদের উপরে কিঙ্কর চ্যাটার্জির হাত রয়েছে। কিঙ্কর চ্যাটার্জি এই এলাকা এবং আশেপাশে অনেকটা এলাকা নিয়ে বেশ বড় একজন রাজনৈতিক মাথা। আমরা পুলিশ যেখানে কিছু করতে পারি না, আর তুমি। আপনাকে আমি অনেক শ্রদ্ধা করি স্যার, তাই আপনি কথাটা বললেন বলেই আপনাকে বলছি। পুলিশের হাত পা অনেক সময় বাঁধা থাকে, কিন্তু আমাদের তো তা থাকে না। আমরা নিজের মতোই কাজ করতে পারি। আমাকে 1টা বছর সময় দিন স্যার, আমি ঠিক গোটা দলটার সব কিছু খুঁজে বার করব, তারপর আপনাদের হাতে তুলে দেব। আইন ব্যবস্থার ওপর মানুষের একটুও ভরসা নেই স্যার, তবে যদি সঠিক প্রমাণ দিয়ে পুলিশের তরফে যদি আদালতে কেসটা নিয়ে যাওয়া যায়, তখন কিন্তু আমাদের লাভ হলেও হতে পারে। ঠিক আছে, কিন্তু খুব সাবধানে কাজ করবে। সমস্ত কাজের রিপোর্ট আমাকে করবে। যদি দেখো কোনো বিপদ আছে তাহলে সেখান থেকে তখনই চলে আসবে। কিন্তু তনয়া সেসব কথা শোনেনি। তাই তো তার জন্য আজ এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে। এই পেন ড্রাইভটা পেলে
তার মানে নিশ্চয়ই সব কিছু আমরা হাতে পেয়ে যাব। কিন্তু পেন ড্রাইভটা কোথায় সেটাই তো বুঝতে পারছি না। চক্রবর্তী গোটা ঘরে ঘুরে ঘুরে দেখতে থাকলো। তারপর টেবিলের উপর একটা গ্লোব চোখে পড়ল। এই গ্লোবটা বেশ সুন্দর। এটা একটা গোল্ডেন কালারের স্ট্যান্ডের ওপর গ্লোবটা দাঁড়িয়ে রয়েছে। সেটা ঘোরাতেই ঘুরছিল। কিছু একটা ভাবছিল চক্রবর্তী। অভিনব সেই দেখে বলল, এই গ্লোবটা ওকে উপহার দিয়েছিলাম, একটা কেসে আমাকে সাহায্য করেছিল তার জন্যই। এই গ্লোবটা শুধু গ্লোব নয়, একটা লাইট। প্রয়োজনে এটাকে লাইট জ্বালানোর কাজেও লাগানো যেতে পারে। কথাটা শুনেই চক্রবর্তী মাথার মধ্যে সেই মিস্টার হালদারের বাড়িতে শোনা তনয়ার কথাগুলো মনে পড়ে যায়। পেন ড্রাইভটা কেউ খুঁজে পাবে না। সেটা সেটা আমার ঘরে অভিনব স্যার একবার গিয়ে দাঁড়ালেই বুঝতে পারবে। এই গ্লোবটা, আমার মনে হয় এই গ্লোবটার মধ্যে কোথাও না কোথাও সেই পেন ড্রাইভটা লুকানো রয়েছে। চক্রবর্তীর মুখের কথা শুনে অভিনব চমকে ওঠে। গ্লোবটার দিকে এগিয়ে গিয়ে গ্লোবের ভেতরে থাকা সেই লাইটটাকে খুলে ফেলে। আর খুলতেই গ্লোবের ভেতর থেকে বেরিয়ে আসে একটা ছোট্ট পেন ড্রাইভ। খুশিতে এতটাই উচ্ছ্বাসিত হয়ে গিয়েছিল অভিনব, প্রায় দু হাতে করমর্দন করে চক্রবর্তীর হাত ধরে। কিন্তু আপনি বুঝলেন কি করে যে এই গ্লোবের মধ্যেই সেই পেন ড্রাইভটা রয়েছে? আপনাকে এই কয়েকটা কথা বলা প্রয়োজন। এখানে আসার পরে কিন্তু আমি প্রথমে ভেবেছিলাম পুলিশের লোকেরা সত্যি সত্যি তনয়ার সঙ্গেই কাজ করছে, কিন্তু ললিত মুখার্জির সঙ্গে কথা বলে বুঝতে পারলাম এখানকার পুলিশের সঙ্গে এলাকার গুন্ডাদের কোথাও না কোথাও একটা লিঙ্ক রয়েছে। তনয়ার বাবার সঙ্গে কথা বলে জানতে পারলাম তনয়া সেদিন বেরোবার আগে আপনাকে একবার জানিয়েছিল। প্রথমে আপনাকে সন্দেহ হয়েছিল, পরে ললিত মুখার্জির সঙ্গে কথা বলে বুঝতে পারলাম আপনি এমন কোনো কিছুই করতে পারেন না। তারপরে একদিন আমি থানায় একটা রিপোর্ট করতে গিয়েছিলাম, মনে আছে আপনার? ওই পকেটমারি ব্যাপারটা। মনে পড়েছে, কিন্তু আপনাকে তখন দেখেছিলাম আর এখন দেখছি এর মধ্যে তো অনেকটাই পার্থক্য। তখন মনে হয়েছিল এলাকারই কোনো দোকানদার। ঠিক বলেছেন, তখন থানাটা দেখার জন্য গিয়েছিলাম। পরে ললিত মুখার্জির কথা এবং নিজের অভিজ্ঞতায় মনে হলো আপনি এমন কাজ করতে পারেন না। তাহলে কে? আপনাকে সন্দেহ হয়নি, তবে মিস্টার হালদারকে সন্দেহের তালিকায় ধরে রেখেছিলাম। কাকতালীয়ভাবে সুমন্তর খোঁজ করতে গিয়ে হঠাৎ করে মিস্টার হালদারকে দেখলাম সুমন্তর খোঁজ করতে। তারপরেই সে মোবাইলে কার সঙ্গে যেন কথা বলছিল। তারপর একে একে দুই করতে খুব বেশি দেরি হয়নি। আপনি তো সেখানে গিয়ে বুঝতে পেরেছিলেন যে তনয়া সেখানে রয়েছে। সেই মুহূর্তে তাকে বাঁচাবার চেষ্টা করলেন না কেন? যদি সেই ফাঁকে ওরা তনয়াকে কোনো কিছু করতো, তখন যদি তনয়াকে আপনি সেখান থেকে নিয়ে যেতেন, তাহলে হয়তো তনয়ার এমন অবস্থা হতো না। আমি চাইলে তনয়াকে নিয়ে যেতে পারতাম, কিন্তু মিস্টার হালদার তাহলে গোটা ব্যাপারটাকে অন্যভাবে সাজাতে পারত। বলতে পারতো সে তনয়াকে খুঁজে পেয়েছে আর এখানে নিয়ে এসেছে, এবং তারপর আমাদের কোনো রকম গাফিলতির সুযোগে সে তনয়াকে সেখান থেকে আবার সরিয়ে দিতে পারত। সেই সময় সুমন্তকে সেখান থেকে নিয়ে যাওয়া এবং আপনাকে খবর দেওয়াটা আমার কাছে প্রধান কাজ বলে মনে হয়েছিল। তাছাড়া আর একটা ব্যাপারও তো ছিল, তনয়ার বাবার কাছে যাওয়ার প্রয়োজন ছিল। তার ওপর যে অ্যাটাক হবে সেটাও তো জানতাম। আমি জানতাম তনয়ার কোনো ক্ষতি ওরা করবে না, পেন ড্রাইভটা খুঁজে না পর্যন্ত তো একদমই না। তাকে মারা ওদের জন্য সব থেকে বড় বিপদ হয়ে যাবে। তনয়ার পেন ড্রাইভটা হাতে নিয়ে অভিনব বিছানার উপর ধপ করে বসে পড়েছিল। কিছুক্ষণ চুপ করে থেকে সে আবার বলল, আমি জাস্ট ভাবতে পারছি না, তার মানে এতদিন ধরে যা যা ঘটেছে সেই সমস্ত কিছুর পিছনে ওই মিস্টার হালদারেরই হাত ছিল। মিস্টার হালদার সমস্ত খবর বাইরে বার করে দিত বলেই ওই রামুর দলের বিরুদ্ধে কোনো শক্তপোক্ত প্রমাণ আমরা খুঁজে পেতাম না। এমনকি তনয়া যেখান থেকে গায়েব হয় তার মিনিট দশেকের মধ্যেই আমরা সেখানে পৌঁছে গিয়েছিলাম, অথচ সেখানে কোনো কিছুই খুঁজে পাইনি। তনয়াকে যেভাবেই হোক বাঁচাতে হবে, এমনকি তনয়ার বাবাকেও। তারপরে এই কেসের ব্যাপারে যা যা করার আমরা ঠিক করতে পারবো। অভিনব উঠে দাঁড়ালো। সিঁড়ি দিয়ে নামতে নামতে চক্রবর্তীকে বলল, গোয়েন্দা চক্রবর্তীর কথা এর আগে শুনেছিলাম, তবে আজ নিজের চোখে তার কাজ দেখতে পেলাম। আপনি না এলে হয়তো আমি জানতেও পারতাম না যে তনয়ার নিরুদ্দেশের পেছনে মিস্টার হালদারের হাত রয়েছে। আচ্ছা, তার মানে সেদিন ওই পুরনো কারখানার কাছেও কি মিস্টার হালদারই ছিলেন? আমার মনে হয় তিনি খবরটা দিয়েছিলেন এবং তারপরেই তিনি বেরিয়ে এসেছিলেন সেই কারখানা থেকে। একটা কথা হয়তো আপনার মনে নেই, আজকে কি বার বলুন তো? শুক্রবার 19 তারিখ, আমি জানি।
20 তারিখ আমার এখানে আসার কথা। কাল থেকে এই কেসটা আমার হাতে নেওয়ার কথা ছিল, কিন্তু আশ্চর্য ব্যাপার দেখুন, 7 দিন আগে এসে কেসটাকে তার আগেই সলভ করে ফেললাম আমি। ওখান থেকে ওরা বেরিয়ে রওনা দিল থানার উদ্দেশ্যে। তিন দিনের পরের কথা। পেনড্রাইভ থেকে পাওয়া ইনফরমেশনের ভিত্তিতে কিঙ্কর চ্যাটার্জি সমেত রামুর দল এবং অনেককেই গ্রেফতার করা হলো। হাসপাতাল থেকে তনয়া এবং তার বাবা দুজনেই ফিরে এলো, কিন্তু তনয়া আর কথা বলতে পারবে না, আর কোনোদিনও। সবকিছু ঠিক হয়ে যাওয়ার পরে তনয়ার বাড়িতে একবার গিয়েছিল অভিনব, তার সঙ্গে চক্রবর্তীও। তনয়াকে বিছানায় শুয়ে থাকা অবস্থায় দেখতেই তনয়া সামান্য হাসে। চক্রবর্তী তনয়াকে বলে, তুমি সত্যিই সাহসী তনয়া, তুমি এমন একটা কাজ করতে পেরেছো যে কাজটার কথা আমরা হয়তো ভাবতেও পারিনি। তুমি যে এমন কাজ করতে পারবে সেটা সত্যিই আমাদের কাছে এবং পুলিশের কাছে একটা দুর্লভ ব্যাপার। আজ থেকে তনয়া এবং তনয়ার বাবার সমস্ত কিছু দায়িত্ব আমার উপরে। তনয়া সুস্থ না হওয়া পর্যন্ত সমস্ত চিকিৎসার খরচ আমি বহন করব। আমার নিজের বলতে তো আর কেউই নেই, আমি এখানে পুলিশের কোয়ার্টারেই থাকি। আজ থেকে তনয়া আমার বোন, আজ থেকে ওদের সব কিছুর দায়িত্ব আমার। খুব ভালো কথা বলেছ অভিনব, যার শেষ ভালো তার সব ভালো। রামু গুন্ডার দল যে একসময় ধরা পড়বে সেটা আমি জানতাম। অভিনব আর রুদ্রপ্রিয় যখন একসঙ্গে হয়েছে তখন যে কোনো গুন্ডার দল হার মানতে বাধ্য। হ্যাঁ, কি বলো হে সুমন্ত? সেদিন তনয়াকে এমনভাবে পড়ে থাকতে দেখে ভয় পেয়েছিলাম, তারপরে লুকিয়ে পড়েছিলাম। তবে ভেবেছিলাম সঠিক সময় এলে তনয়াকে বাইরে বের করে আনব, কিন্তু সঠিক সময় আমায় বেরোতে হয়নি। চক্রবর্তীবাবু নিজেই আমায় বার করে নিয়েছেন। শুয়ে থাকা অবস্থাতেও তনয়ার চোখের কোল বেয়ে নেমে এলো এক ফোঁটা জল।